প্রধান সংবাদ, পুলিশ ফাঁড়িতে দেদার ভাঙচুর চালালো একদল জনতা। শুক্রবার রাতে আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লায় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে শতাধিক যুবক এসে হামলা চালায় জাহাঙ্গীর মহল্লা পুলিশ ফাঁড়িতে। গোটা পুলিশ ফাঁড়ি তছনছ হয়ে যায়। ইট পাটকেলের আঘাতে কয়েকজন পুলিশকর্মী আহত হয়েছেন বলে খবর। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। শুধু পুলিশ ফাঁড়ি নয়, ফাঁড়ির আশপাশে থাকা কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী। আসানসোল কেরকাপুর পুলিশের ডিসি পিভি সাতীশের নেতৃত্বে এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পরে সংবাদ মাধ্যমকে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এসে গিয়েছে। নতুন করে অশান্তি ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা নেই। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে যারা হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করা হবে। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করল বিধাননগর কমিশনারেট। এর আগে কোনো মামলায় তৃণমূলের এই সাধারণ সম্পাদকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়নি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের ফল ঘোষণার পরদিন রাজ্য পুলিশের আধিকারিক ঘটনার ভিত্তিতে বিধাননগর সাইবার ক্রাইম থানায় রাজীব সরকার নামে এক সমাজকর্মীর অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করেছে রাজ্য পুলিশ। ভোটের প্রচারের সময় করা অভিষেকের কয়েকটি মন্তব্যকে কেন্দ্র করেই এই এফআইআর দায়ের হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে করা মন্তব্যটিকেও নিজের অভিযোগের সঙ্গে যুক্ত করেছেন রাজীব। ফলতায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। ঠিক তার কয়েক ঘণ্টা আগে বড়সড় পদক্ষেপ পুলিশের। গ্রেফতার করা হলো তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের ঘনিষ্ঠ আত্মীয় সাইদুল খানকে। তার বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়া সহ একাধিক গুরুতর অভিযোগ দায়ের হয়েছিল ফলতা থানায়। অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হয় ফলতায়। তবে গরমিলের জেরে এই বিধানসভা কেন্দ্রের ভোট বাতিল করা হয়। 21 তারিখ আবার ভোট নেওয়া হবে। তার আগে গ্রেফতার হলেন তৃণমূল প্রার্থীর ডান হাত হিসেবে পরিচিত সাইদুল। তৃণমূল সরকারের আমলে জারি হওয়া সমস্ত জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেটের রিভেরিফিকেশন বা পুনর্যাচাই করবে রাজ্য সরকার। 2011 সালের পর থেকে ইস্যু হওয়া সমস্ত এসসি, এসটি এবং ওবিসি শংসাপত্রের ক্ষেত্রে এই নির্দেশ প্রযোজ্য। এই মর্মে শুক্রবার রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে সমস্ত জেলা শাসককে কড়া নির্দেশিকা পাঠানো হয়েছে। তৃণমূলের দীর্ঘ শাসনকালে এই শংসাপত্র বিলি বণ্টনে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের সত্যতা যাচাই এবং ভুয়ো শংসাপত্রগুলি বাতিল করার লক্ষ্য নিয়েই এই কড়া পদক্ষেপ গ্রহণ করল বর্তমান সরকার। নির্ধারিত সময়ের প্রায় সপ্তাহখানেক আগে কেরলে প্রবেশ করছে বর্ষা। তার প্রভাবে দক্ষিণ ভারতে বৃষ্টিপাত বাড়বে। তবে বাংলা থেকে শুরু করে দেশের অন্যত্র বর্ষা এগিয়ে আসবে এমন ভাবার কোনো কারণ নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব নির্ধারিত সময় মানে জুন মাসের মাঝামাঝির আগে বাংলায় বর্ষা প্রবেশ করবে না। তার আগে প্রাক বর্ষার বৃষ্টি অবশ্য চলবে। পাল্লা দিয়ে বাড়বে তাপমাত্রা। এশিয়াডে সোনাজয়ী তথা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজিত প্রার্থী স্বপ্না বর্মনের বাড়িতে আগুন। তার অভিযোগ, সাহায্যের জন্য এগিয়ে আসেননি কোনো আত্মীয়, রাজনীতি করেন বলেই এই ঘটনা ঘটেছে বলে আক্ষেপ স্বপ্নার। তবে পাল্টা তার দুই ভাইয়ের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। জানা গিয়েছে, শুক্রবার জলপাইগুড়ির পাতাকাটা ঘোষপাড়ায় স্বপ্না বর্মনের পুরনো বাড়িতে জ্বালানির কাঠ রাখার জায়গায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেন জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ ও দমকল কেন্দ্রের কর্মীরা। এলাকায় কেন্দ্রীয় বাহিনী ও কোতোয়ালি থানার পুলিশ এলাকায় টহল দিচ্ছে। ঘটনাস্থলে পুলিশ গেলে স্থানীয়দের একাংশ তাদের ঘিরে বিক্ষোভ দেখান। অভিযোগ, স্বপ্নার দুই ভাইয়ের অত্যাচারে তারা এলাকায় থাকতে পারছে না। তারা নিজেরাই আগুন লাগিয়েছেন বলে অভিযোগ করে স্থানীয় বাসিন্দাদের দাবি, স্বপ্নার দুই ভাইকে গ্রেফতার না করলে এলাকায় শান্তি ফিরবে না। চাণক্য নীতিতে জীবন, সম্পদ, সফলতা এবং আচরণ সম্পর্কিত অনগ্রসর গুরুত্বপূর্ণ শিক্ষা নিহিত রয়েছে। এতে এমন ব্যক্তিদের কথাও উল্লেখ করা হয়েছে যারা সারা জীবন আর্থিক অনটনের সঙ্গে সংগ্রাম করে কাটান। চাণক্য অভিমত প্রকাশ করেছেন যে কেবল ভাগ্য নয়, বরং একজন ব্যক্তির অভ্যাস এবং মানসিকতাই তার দারিদ্র্যের প্রধান কারণ হিসেবে কাজ করে। চাণক্য নীতিতে সেই সব ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্যসমূহ তুলে ধরা হয়েছে যারা প্রতিনিয়ত সম্পদের অভাবের সঙ্গে থাকেন।
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার তরফে বড়সড় ঘোষণা করা বুধবার। তাদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হলো আধার অ্যাপ পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। পরিবর্তে সকলকে সম্প্রতি লঞ্চ করা আধার অ্যাপ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, যা অ্যাপ স্টোর এবং প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন ব্যবহারকারীরা। সরকারি সচিত্র পরিচয়পত্র হিসেবে সর্বত্র গ্রহণযোগ্য আধার নম্বর, ফলে সব ভারতবাসীর কাছেই আধার নম্বর থাকা জরুরি। এছাড়াও বিভিন্ন কাজে ফিজিক্যাল আধার সঙ্গে রাখা বাধ্যতামূলক। যেহেতু অতি গুরুত্বপূর্ণ একটি সচিত্র পরিচয়পত্র, সেই কারণে আধার কার্ড আপডেট রাখা জরুরি। সেই কারণে 2026 সালের 28 জানুয়ারি আধার অ্যাপের একটি পূর্ণাঙ্গ ভার্সন লঞ্চ করেছিল UIDAI। যে কোনো সময় আধারের তথ্য আপডেট করা সম্ভব এই অ্যাপের মাধ্যমে। প্রয়োজনে অন্য কারোর সঙ্গে আধার তথ্য শেয়ার করাও সম্ভব হবে। পাবলিক যানবাহনে যাতায়াত করা এখন আরও নিরাপদ, কারণ বাস, ট্যাক্সি, ট্যুরিস্ট গাড়ির জন্য নয়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। জানানো হয়েছে প্রতিটি পাবলিক ট্রান্সপোর্টে বাধ্যতামূলকভাবে লাগাতে হবে যানবাহন ট্র্যাকিং সিস্টেম। এর ফলে নিশ্চিন্তে যাতায়াত সম্ভব বলেই দাবি করছেন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারকারীদের একাংশ। কী সুবিধে হবে? নতুন এই ডিভাইস প্রতিটি পাবলিক ট্রান্সপোর্টে ব্যবহার করার ফলে সেই সব যানবাহন রিয়েল টাইম ট্র্যাকিং সম্ভব, এবং এর সঙ্গে অ্যালার্ম বাটানো বাধ্যতামূলক করা হয়েছে। ধরে নিন আপনি বাস, ট্যাক্সি বা অন্য কোনো যানবাহনে যাতায়াত করছেন, সেই সময় রাস্তায় কোনো বিপদে পড়লেন, সঙ্গে সঙ্গে আপনি যদি অ্যালার্ম বাটনে প্রেস করেন, তাহলে তা সরাসরি স্থানীয় কন্ট্রোল রুমে গিয়ে পৌঁছাবে এবং সেখান থেকে ওই যানবাহন ট্র্যাক করা সম্ভব হবে। 2018 সালে বেশ জনপ্রিয় হয়েছিল গুপ্তধনের সন্ধানে। এরপর 2019 সালে মুক্তি পায় দুর্গেশগড়ের গুপ্তধন। এরপর 2022-এ আসে কর্ণ সুবর্ণের গুপ্তধন। এরপর কেটে গিয়েছে 4টে বছর। দর্শককে এই 4টে বছর অপেক্ষা করিয়ে ফের বড় পর্দায় ফিরল সোনাদা, ঝিনুক এবং আবির। শুক্রবার সাড়ম্বরে জাতীয় স্তরে মুক্তি পেল ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত সপ্তডিঙার গুপ্তধন। গুপ্তধন সিরিজের 4র্থ সিনেমা। তার আগে বৃহস্পতিবার ছিল ছবির প্রিমিয়ার। ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং কুশীলবদের কাছের মানুষদের এদিন দেখানো হয় ছবিটি। সপ্তডিঙার গুপ্তধন দেখতে এদিন দক্ষিণ কলকাতার একটি মাল্টিপ্লেক্সে হাজির ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। এতেই শেষ। আরও আপডেটের জন্য সঙ্গে থাকুন।